জান্নাত। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। শীতকালে ঘুম ভাঙতে ভাঙতে প্রায় ৯টা। এই যে ঘুম ভাঙার পর ফ্রেশ হয়ে বারান্দাতে বসছি একটু রোদের ভিতরে। আর এখন বাসাটা মনে হয় যে ছোটোখাটো একটা ফ্রিজ, এত পরিমাণে ঠান্ডা। মুখ হাত পা ধোয়ার পরেই একদম পুরো হাত পা ঠান্ডা হয়ে মনে হয় যে ভাগ্য হয়ে গেল। তো বারান্দাতে বসে পড়েছি আর ৯টা বাজে, দেখো কত সুন্দর রোদ উঠেছে। তো মেয়ের জন্য আগে নাস্তাটা রেডি করে দিলাম, রুটি ভেজে দিছি আর মামুনিকে একটা ডিম ভেজে দিলাম। ওর ডিম আর রুটি হলে সকালবেলা আর কিছু প্রয়োজন হয় না। তো এই যে ও বসে বসে এখন রুটি খাবে নিজে নিজে, আর আমি সাইডে বসে থাকবো, কারণ আমি যদি একটু সরে যাই তাহলে দেখো পুরো রুটিটা শেষ করবে না। তো আমি সাইডে বসে আছি আর দেখো ওর রুটি খাওয়ার স্টাইলটা জাস্ট দেখো, মোবাইলটা এক হাতে নিছে আর রুটি এক হাতে। তো ও বসে বসে নিজে নিজেই রুটি খাচ্ছে আর আমি ভাবলাম আজকে বারান্দার গাছগুলোতে যে ফুলগুলো ফুটে আছে ওইগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, একদম নিচের দিকে পচে পচে গেছে। তো ভাবলাম ওইগুলো কেটে দেই, আর সাথে যেই গাছগুলোতে নতুন কুঁড়ি আসছে ওইগুলো ভালোভাবে গ্রোথ হয়ে যাবে। দেখো আমার এই গাঁদা গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছিল, এক একটা খুব বড় বড়, আর এই ছোট্ট গাছটাতে অনেক বেশি ফুল হয়েছিল বলে সবগুলো ফুলের সাইজই একটু ছোট ছোট হয়েছিল, দুই একটা বড় হয়েছিল। আর আমার মেয়েকে তো একদমই ফুলগুলো আমি ধরতে দেই না গাছের, ও মাঝে মাঝে চেষ্টা করে ছিঁড়ার জন্য। তো এই জন্য আজকে যখন দেখতেছে যে মাম্মা গাছের সবগুলো ফুলই কেটে দিচ্ছে, এই জন্য নাস্তা রেখেই দৌড়ে চলে আসছে ফুলগুলো কালেক্ট করার জন্য। আমি কেটে কেটে নিচে ফালাচ্ছি আর ও নিয়ে চলে যাচ্ছে। তো দেখো এই কত সুন্দর সুন্দর কলি আসছে, এই ফুলগুলো জাস্ট ফোটা শুরু হয়েছে, এইগুলো অনেক বড় বড় হবে। আর এই নিচের ফুলগুলো যেগুলো আমি কেটে ফেলে দিলাম ওইগুলো কিন্তু এই গাছের বীজ, এগুলো যদি আমি শুকিয়ে সংরক্ষণ করে রাখি সামনের বছর আমাকে আর গাছ থেকে মানে গাঁদা ফুল গাছ নার্সারি থেকে কিনে আনতে হবে না। অনেকগুলো গোলাপ ফুলের কলি আছে। আর এই যে দেখো এই মরিচ গাছটা আমি সেই নিজের হাতে লাগিয়ে এত বড় করেছিলাম, তারপরে তো এটাতে ফুল হতো কিন্তু মরিচ ধরতো না, ঝরে পড়ে যেত ফুলগুলো। অনেক কিছু দেওয়ার পর অনেক চেষ্টার পর দেখো আমার গাছে এখন 3টা মরিচ আছে। তো আলহামদুলিল্লাহ মরিচটা খুবই বড় হয়েছে, এখন সামনে আরও মরিচ ধরবে ইনশাল্লাহ। তো দেখো আমার গাঁদা ফুল গাছ সব কিছু মিলিয়েও খুব সুন্দর তরতাজা আছে বারান্দাতে। চলো বারান্দার সব গাছগুলো ঠিকঠাক করে দেওয়া হয়ে গেছে। তো মেয়েটা যেহেতু এখানে বসে রুটি খাইছে তাই আমি এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিলাম। জাস্ট দেখো আমি খালি ক্যামেরাটা অন করে এখান থেকে রেখে চলে গেছিলাম, আর আমার মেয়ে কি পরিমাণে দুষ্টমি করতেছে বলার বাহিরে। তো আমি এখানে হচ্ছে কম্বলটা ভালো করে ভাঁজ করে রেখে দিলাম। আর দেখবা সকালবেলা ঘুম থেকে উঠে বিছনাটা একটু ফিটফাট করে গুছিয়ে ফেললে মনে হয় যে অনেক বড় একটা কাজ হালকা হয়েছে। তো আমার মেয়েকে গতকালকে আমি একটু হাসপাতালে নিয়ে গেছিলাম, ওই রিপোর্টগুলো ভ্যাগেই রয়ে গেছিলো, ওইগুলো বের করছি। ওকে আমি হাসপাতালে নিয়ে গেছিলাম ডেঙ্গু টেস্ট করানোর জন্য। তো ওর কয়েকদিন ধরেই জ্বর ঠান্ডা, তারপরে আবার শরীরটাও মাথা ব্যথা করে বলতেছে। তো বিভিন্ন ডেঙ্গুর যে সিমটমসগুলো আছে সবগুলোই ওর মধ্যে দেখা যাইতেছিল। তো এগুলো সিজনালও হয়ে থাকে, তো ভয়বশত আর কি ভিতরে একটা ভয় কাজ করতেছিল। তারপর আমি নিয়ে গেছি হাসপাতালে, নিয়ে তারপর ডেঙ্গুটা টেস্ট করলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে নেগেটিভ আসছে রিপোর্টটা। আমি আর ওর বাবা দুজনেই একই পরিমাণে ভয় পাইছি বলার বাহিরে। দেখো রক্ত নিছিল যে কালকে, আমার মেয়ের কতগুলো রক্ত নিয়ে গেছে কালকে টেস্ট করানোর সময়। দেখো এই জায়গাটা কেমন লাল হয়ে ফুলে আছে। তো আমি যখন ওকে হাসপাতালে নিয়ে গেছি তখন ওখানকার যে নার্স আছে ওনারা বলতেছে আপনার, খালি জিজ্ঞাসা করতেছে আপনার মেয়ের বয়স কত বয়স কত। তা আমি ওনাদেরকে বারবার বলছি যে আমার মেয়ের বয়স মাত্র 5 বছর। তো ওনারা বলতেছে আপনার মেয়েটা এত পরিমাণে লক্ষ্মী,
সব বাচ্চারা দেখি ইনজেকশনের ভয়ে প্রচুর কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে। আর আমার মেয়েটা বিশ্বাস যদি করেন একটা বিন্দু শব্দও করে নাই মুখ দিয়ে, একটা উফ সাউন্ডও পর্যন্ত করে নাই। আর উনি যেভাবে বলছে হাতটা একটু মুট করে ধরো, তো ও ঠিক ওনার কথা মতো হাতটা মুট করে ধরে রেখে ওভাবেই উনি ইনজেকশন দিয়ে রক্ত নিয়ে নিচ্ছে। ও একটা বারও একটু কান্নাকাটি চিল্লাচিল্লি কিছু করে নাই। তাই ওনারা বারবার আমার মেয়ের এজটা জিজ্ঞাসা করতেছিল যে আপনার মেয়ের বয়স কত, বয়স কত। সবাই খালি বলতেছিল আপনার মেয়েটা এত লক্ষ্মী, একটু দুষ্টামিও করে না, একটু কান্নাকাটিও করে না। আমি মনে মনে বলতেছি এখন তো অসুস্থ দেখে এমন, আর সুস্থ থাকলে তখন বোঝা যাইতো কতটা দুষ্টামি করে। তো চলেন, অনেক দুষ্টামি করে নিছি আমার মেয়ের সাথে। এখন হচ্ছে দুপুরবেলার রান্নাটা সেরে নেব। আর অনেকটাই বেলা হয়ে গেছে, সকালবেলা নাস্তাটাও শেষ করে ফেলছি, এখন দুপুরের খাওয়ার আয়োজন করতে হবে। তো এখানে চিংড়ি মাছ নিছি, গলদা চিংড়ি, আর পালং শাক নিছি, আর পেঁয়াজ মরিচ সব কুচা ঠিকঠাক মতো নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা টমেটোটা একটু বেটে নিছি, কারণ আমি আজকে যেটা রান্না করব সেটাতে একটু বাটা পেঁয়াজ দিলে খুব ভালো হয়। আগে চিংড়ি মাছটাকে ভালো করে হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি, তারপরে ওই তেলের ভিতরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে ওই বাটা পেঁয়াজটা আর হচ্ছে টমেটোটা দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে কষিয়ে নেব। আজকে আমি রান্না করব আমার মায়ের হাতের স্পেশাল চিংড়ি মাছ ভুনা বলতে পারেন, আবার একটু মালাইকারি টাইপেরও বলতে পারবেন। তো আমি এটাকে চিংড়ি মাছের মালাইকারি বলি। তো এটা একটু মিষ্টি মিষ্টি খেতে, তাই। তারপর 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে মশলার গন্ধটা যতক্ষণ না ছেড়ে যাবে আর তেলটা যতক্ষণ না ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত নেড়ে নিয়েছি। তারপর একটু দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এখানে আমার কাছে জিরার গুঁড়োর সাথে একটু দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছুই ছিল, অল্প একটু দিয়েছি। আর হচ্ছে একটু গোলমরিচ দিয়ে দিলাম। আমি যত জায়গায় এই চিংড়ি মাছ ভুনাটা খাইছি সব থেকে বেস্ট আমার মনে হয়েছে যে আমার আম্মু যেইভাবে রান্না করে ওইভাবেই। আর আমার শাশুড়ির হাতে রান্না কিন্তু অনেক মজা। তো ওনার হাতের চিংড়ি মাছটা থেকে আমার হাজবেন্ড বলে যে আমার হাতের চিংড়ি মাছটা নাকি অনেক মজা হয় খেতে। তো এটা আমার সম্পূর্ণটা শিখা আমার মায়ের কাছ থেকে। তো এই চিংড়ি মাছটা ট্রাস্ট মি আমার এত ভালো লাগে খেতে বলার বাহিরে। যারা যারা আমার এই ভিডিওটা দেখবা তারা প্লিজ একবার হলেও ট্রাই করবা, খুবই ভালো লাগে খেতে এই চিংড়ি মাছটা। তারপর হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে দিয়েছি, রেগুলার সব যেগুলো যেগুলো লাগে। তারপর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়িগুলো। তো এগুলো দেওয়ার পর 2-1 মিনিট আমি এটাকে মশলার সাথে ভেজে নিয়েছি। নেওয়ার পর এখানে পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দেখো আমি বাটা পেঁয়াজটা, বাটা টমেটোটা ইউজ করার কারণে কত সুন্দর গ্রেভিটা হয়েছে, পুরো মাখা মাখা একদম। এখন দেব মেইন জিনিসটা, অল্প একটু পানিতে 1 টেবিল চামচ দুধ মিলিয়ে গুলিয়ে তারপরে এটাতে দিয়ে দিয়েছি উঠানোর একটু আগেই। তো ঝোলটা দেখো আমার একদম টেনে টেনে আসছে, তো এই পর্যায়ে আমি আর কি দুধটা মিক্স করে দিলাম। দেওয়ার পর 2 মিনিট বা 3 মিনিট ফোটানোর পরই এটা উঠিয়ে নেব। আর এখন তো শীতকাল, আর এই শীতকালে দেখো ধনিয়া পাতা যদি না দেই তরকারিটা একদমই ইনকমপ্লিট থেকে যাবে। তো উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই তো আমার রান্না শেষ। তো এখন আমি অফ ক্যামেরাতে এই দেখো আমি যে পালং শাক কেটে রেখেছিলাম ওই পালং শাক আর চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করছি। তো এইটা খেতে অনেক মজা লাগে। আমি পালং শাক তত একটা শাক রান্না করে খেতে পছন্দ করি না, কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার কাছে অমৃত লাগে, অমৃত। তো আমার কাছে ছোট চিংড়ি ছিল না, তাই বড় গলদা চিংড়ি থেকেই 2-3 টুকরো করে কেটে নিয়েছি বড় চিংড়িগুলোকে। কেটে এভাবে ছোট ছোট করে তারপর দিয়ে দিয়েছি তরকারিতে। আর এতগুলো শাক ছিল আর এতটুকু হয়ে গেছে। তো আমার মেয়েকে রান্নাবান্না শেষ করে গোসল করে ফ্রেশ করে দিয়েছি, মুখে একটু
ক্রিম দিয়ে দিলাম ওর। আর দেখো ওর দুষ্টামি শুরু হয়ে গেছে। বকা একটা না দিলে কখনোই চুল আঁচড়াতে দেবে না আমাকে। আর গোসল করার পরে এভাবে চুল আঁচড়িয়ে দিলে আর জট পাকায় যায় না। তো আমার রান্না তো শেষ হয়ে গেল, এখন মেয়েকে গোসল টোসল করানো শেষ হয়ে গেল। এখন ওকে বসে আগে খাইয়ে নিব। আর আমার মেয়ের তো চিংড়ি মাছ অনেক প্রিয়। মাছের ভিতরে চিংড়ি মাছটা ও আর ওর বাবা দুজনেরই প্রিয় খাবার। তো এই যে মেয়ের জন্য ভাত রেডি করে নিয়ে নিয়ে নিছি। আর জাস্ট দেখো চিংড়ি মাছটার কালার কতটা সুন্দর আসছে আর অনেক মজা হয়েছে খেতে এটা। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।